শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি আর বর্তমানের বিএনপি আসমান আর জমিন তফাৎ। এর কারণ হচ্ছে বর্তমান বিএনপিতে রাম আর বাম ঢুকে গেছে, শাহবাগীরা ঢুকে গেছে। Yes, that's the system of victory. अल्हम्दुलिल्लाह, जगह भी तेरा है, आदमी भी तेरा है, पर हम आएंगे और हम प्रिया को लेके जाएंगे, छुकेंगे नहीं साला। मायरेर ऊपर औषध নাই আর খেলার নাম বাবাজি। অ্যাকশন হবে ইনশাআল্লাহ, আসতে বাধ্য। আজকে একখান জব্বর খবর নিয়ে এসেছি আপনাদের সামনে। এই যে খবরটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব, তিনটা অভিযোগ আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এবং এটি ছোটখাটো কোনো অভিযোগ নয়, এটি মারাত্মক আকারের অভিযোগ। বেদের মেয়ে জোসনা এবার জয় বাংলা হয়ে যাবে। সাংবাদিক জুলকারনাইন সাইম একটি পোস্ট করেছেন কিছুক্ষণ আগে, ভারতীয় অর্থ যোগান করেন, আর এই কথাটি পুলিশের কাছে জানিয়েছেন। আপনারা যারা বিএনপি জিন্দাবাদ দেন, দানের শেষ চিল্লা, আল্লাহর বাস্তে আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন এই লোকটা কি বাংলাদেশের জন্য রাজনীতি করে না এই লোকটা ভারতের জন্য রাজনীতি করে? এই লোকটা কি বিএনপির জন্য রাজনীতি করে না এই লোকটা নিজের জন্য রাজনীতি করে? এক ভয়াবহ নাটকীয়তার এবং নাটক চেষ্টা, ষড়যন্ত্রের ঘটনা চূড়ান্তভাবে ফাঁস হয়েছে এবং প্রমাণ পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিএনপি, তারেক রহমান, ছাত্রদল কত বড় ষড়যন্ত্রকারী, এটা কত বড় নাটকবাজ। এটা অত্যন্ত ভয়াবহ এবং দফারফা করতে হবে, জবাবদিহিতা করতে হবে। রুমিন ফারহানা নিজেই ডক্টর জাকির রহমানের প্রেমিকা ছিল এবং রুমিন ফারহানার কাছে ডক্টর জাকির রহমানের ভিডিও আছে। সেই ভিডিও দিয়ে একটা মানুষকে বছরের পর বছর ব্ল্যাকমেইল করতেছে, দিনের পর দিন ব্ল্যাকমেইল করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা। আমরা একটা কথা বলে থাকি, গরম বাতে বিলাই বেজার। সাংবাদিক ইলিয়াস হোসেন, ব্যারিস্টার রুমিন ফারহানা আর ডাক্তার জাহিদের সাথে সম্পর্ক নিয়ে কথা বলেছেন, সেই কারণে এখন বিগড়ে গিয়েছেন বিএনপির ভাই বোনেরা সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে। তবে সবাই না, যারা রুমিন ফারহানা সম্পর্কে জানা আছে তারা না, যারা আবার রুমিন ফারহানার প্রেমে মশগুল নেত্রীর জন্য তারা খেপেছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে। সাধারণ বিএনপির মানুষেরা কিন্তু বাহবা দিচ্ছেন ইলিয়াস হোসেনকে, যে একটি সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী সাংবাদিক ইলিয়াস হোসেন। দেশের প্রচুর মানুষের জীবন বাঁচিয়েছেন এই সাংবাদিক ইলিয়াস হোসেন। কঠিন মুহূর্তে, কঠিন সময়ে শেখ হাসিনার নির্যাতনে যখন বিএনপির মানুষেরা নির্যাতিত হয়ে ধান খেতে ঘুমাচ্ছিল, তাদেরকে নিয়ে কথা বলেছিলেন এই সাংবাদিক ইলিয়াস হোসেন। এখন কেন রুমিন ফারহানা এবং ডাক্তার জাহিদের বিষয়ে কথা বললেন? জানা গিয়েছে যে রুমিন ফারহানা এমন এক ভিডিও করে রেখেছেন ডাক্তার জাহিদের সাথে, যেই ভিডিওর ভয় দেখিয়ে ডাক্তার জাহিদকে দিয়ে বারবার জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা করাচ্ছেন, জামাতের বিরুদ্ধে কথা বলাচ্ছেন। হয়তোবা তারও সেই অপরাধে সে অপরাধী, সেও জড়িত। কোনো এক হাতে তালি বাজে না, দুজনই জড়িত। এখন দুইজন জড়িত, আর সেই বিষয়টা ইলিয়াস হোসেন সামনে নিয়ে আসছেন। আর এই মানুষগুলা বাংলাদেশের পার্লামেন্টে যাবে, এমপি হবে, মন্ত্রী হবে। তাদের নিজেদের চরিত্র যদি এমন হয় এবং বিবাহিত মানুষদের চরিত্র যদি এমন হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ জেনারেশনকে তারা কেমন বানাবে? যেমনটা আমি, তেমনটাই তো আপনাকে আমি চাবো। আমার চরিত্র যেমন, আমার পরিবার, আমার সন্তানদের উপরে তো সেটাই প্রভাব চাবো। আমি যদি ভালো পথে যাই, আমার সন্তানদেরকে ভালো পথে চিন্তা করব। আমি যদি হাসিনার পা চাটি, আমার সন্তানরাও হাসিনার পা চাটবে। এর চাইতে যদি জঘন্য কোনো খারাপ কিছুতে যাই, তারাও সেই পথেই যাবে। খারাপটা কি আপনাদের কাছে পরিষ্কার। আমি আর খুলে বলতে লজ্জা পাচ্ছি যে এই বিষয়টাকে একেবারে নাম নিয়ে, তাদের সম্পর্ক নিয়ে কথাটা আমি বলি। তা আপনাদের কাছে আমার জানতে চাওয়া, সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে বিএনপির যেই ভাই বোনেরা এখন রাগ করছেন, তাদের কি রাগ করা ঠিক নাকি তাদের রাগ করাটা ভুল? কমেন্টস করে আপনাদের মন্তব্য লিখবেন। আমরা চাই স্বচ্ছ পরিচ্ছন্ন নৈতিকতার দিক থেকে যারা উৎকৃষ্ট বিএনপির মধ্যে, যারা উৎকৃষ্ট চরিত্রবান বিএনপির মধ্যে, বিএনপির এই কোটি কোটি নেতা কর্মী, 300 নেতার কি ঠেলা পড়বে বিএনপির মাঝে? এবার জামাত ইসলামীকে ক্ষমতায় এনে বিএনপিকে বিরোধী দল বানানোর হিসাব নিয়ে শুরু হয়ে গেছে। দর্শক, এতদিন নানান ষড়যন্ত্র তত্ত্ব শুনতেন। হ্যাঁ, ইটস অলসো পার্ট অফ কনস্পাইরেসি থিওরি, কারণ আমাদের কথা স্পষ্ট, কাউকে বানানো না বানানো বন্দোবস্ত ভাগ বাটোয়ারার খেলায় আমরা বিশ্বাস করি না।
24 পরবর্তী 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের হিসাব একটাই, জনগণ যাকে চায়, জনগণ যাকে ভোট দিবে তারা আসবে। জনগণ যাকে সরকারে পাঠাবে তারা সরকারে আসবে, জনগণ যাকে বিরোধী দলে পাঠাবে সে বিরোধী দলে আসবে। কিন্তু ভাগ বাটোয়ারার যে বিষয়টা অথবা গোপন বন্দোবস্তের যে বিষয়টা, সুষ্ঠু নির্বাচন করতে পারবে এই ক্ষেত্রে যে আত্মবিশ্বাসের অভাব, সেই জায়গা থেকে ভাগ বাটোয়ারা যে আলাপ আলোচনা চলছে। এতদিন আলাপটা এরকম ছিল নিশ্চিতভাবে যে বিএনপি ক্ষমতা নিশ্চিত, এমনকি 240 সিট নিয়ে ক্ষমতায় আলোচনা হয়েছিল। বাকি যে 60 সিট থাকে সেটা ভাগ বাটোয়ারা করে দিবে, সেখানেও আবার বিএনপির লেসপেন্সারদের কিছু দেওয়া হবে এবং যদি সম্ভব হয় জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে, জামাতকে প্রধান বিরোধী দলও হতে দিবে না। এটা হচ্ছে হিসাব। কিন্তু দর্শক, এখন হিসাব ঘুরে গেছে, রাজনীতি ঘুরে গেছে। নানান মহলে গুঞ্জন শোনা যাচ্ছে এখন জামাত ইসলামীকে ক্ষমতায় বসিয়ে বিএনপিকে কত সিট দিয়ে শক্তিশালী বিরোধী দল বানানো যায় সেই হিসাব নিকাশ চলছে। এটাও যদি হয় এটাও আমাদের জন্য সুখকর না। আই রিপিট, আমাদের রাস্তা একটাই, জনগণ যাকে ভোট দেয়, ফ্রি ফায়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। তবে এই আলোচনা চলছে, কারণ ডিপ স্টেট থেকে শুরু করে ক্ষমতা কাঠামোর সাথে যারা জড়িত, এমনকি বিদেশি শক্তি যারা বাংলাদেশের ক্ষমতাকে নানান সময় অতীতে প্রভাবিত করেছে, অনেকেই চায় যে না, আসলে বাস্তবতা যেটা, যদি ভাগ বাটোয়ারা আমরা করি, রাজনীতি নাটাই যদি আমাদের হাতে রাখি, যারা ভাগ বাটোয়ারা করে দিবে তাদের হাতেই তো থাকবে যদি ফেয়ার প্রসেস না হয়। তাদের অনেকের উপলব্ধি না, এখন যদি আমরা জামাতকে ক্ষমতা এনে দিই সেটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে, কারণ চারদিকে জামাত জোয়ার। জামাতের নেতৃবৃন্দ অনেকে ক্ষমতা আসার বিষয়ে 100% কনফিডেন্ট। গুঞ্জন শোনা যাচ্ছে যে তারা 100% নিশ্চিত জামাত ক্ষমতায় আসবে, এবং যারা ভাগ বাটোয়ারা করে তাদের চিন্তা ভাবনা এরকম। তবে ভাগ বাটোয়ারার ফাঁদে পা দিলে রাজনীতি সেই ভিশাস সার্কেলের মধ্যে আটকে থাকবে, এটা ঠিক হবে না, এবং এই ভাগ বাটোয়ারার মাধ্যমে কোনো কিছু কেউ খেতে পারবে না। দর্শক, আপনারা জানেন রাজনীতিবিদদের নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যাচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আমি যেটা বলেছি আগেই আবারও বলি, এটা একটা স্টুপিড ডিসিশন। সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে বিশেষ পরিস্থিতিতে, কি বিশেষ পরিস্থিতি? বিশেষ পরিস্থিতি জাতিসংঘে যে এই রাজনীতিবিদরা বিশেষ পরিস্থিতি কিভাবে সামাল দেবে এবং সেই বিশেষ পরিস্থিতিটা কি, এর কোনো জবাব নেই। এটা একটা অপচয়, ওয়েস্ট। এই অপচয়, এটা একদম ঠিক না এবং এর কোনো উপকারিতা নাই। তো দর্শক, এই জায়গায় উপপ্রেস সচিব আবুল কালাম বলেছেন, রাজনীতিবিদদের নিয়ে জাতিসংঘে যাওয়া প্রধান উপদেষ্টা প্রজ্ঞার পরিচয়। কি প্রজ্ঞার পরিচয়? যাদেরকে নিয়ে যাবেন তাদের কি কথা বলতে দিবেন না? আপনি যত এটা নিয়ে খোঁজাখুঁজি করবেন, আলোচনা করবেন, অর্থধারায় একটাই, রাজনীতিবিদদের কোন তৃতীয় পক্ষের মধ্যস্থতায় সমঝোতায় আনার চেষ্টা করা। স্বাভাবিক প্রক্রিয়ায় ঐকমত্য কমিশন পুরোপুরি ব্যর্থ। যেমন জামাত রাজপথে নেমে ক্লিয়ার ঘোষণা দিয়েছে যে ঐকমত্য কমিশনের উপর তাদের আস্থা নেই। এখানে বিএনপি গোয়ারতুমি করেছে, যুক্তি না দিয়ে গোয়ারতুমি করেছে, খামখেয়ালি, কোনো যুক্তি নাই, দলিল নাই, গায়ের জোরে। এবং ঐকমত্য কমিশনের ভিতরে বিএনপি সিন্ডিকেট করেছে, তাদের পছন্দের লোকজন সাজিয়ে নিয়ে বিএনপি যদি বলে এটা ঠিক তাহলে তারাও লাফিয়ে ওঠে এটা ঠিক, যদি বলে যে না এটা ঠিক না অথবা এটার বিরুদ্ধে যে বলে তারাও লাফিয়ে ওঠে। মানে এই গোয়ারতুমি করেছে বিএনপি। এই জায়গায় দর্শক, ঐক্যমত্য করানোর জন্য তাদের নিউ ইয়র্কে নিয়ে যাচ্ছেন, কমিশনের মাধ্যমে ঐক্যমত্য সম্ভব হয়নি বলে নিউ ইয়র্কে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে একমাত্র কারণ। এখন ওখানে কিভাবে ঐক্যমত্য করাবেন? অস্বাভাবিক কোনো প্রক্রিয়া যদি কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত আসার চেষ্টা করা হয়, ওইটা হচ্ছে ভাগ বাটোয়ারা। যেমন বিএনপি বলবে আপনাদেরকে এইটা দিব ওইটা দিব, যেমন বিএনপিকে এখন ভয় দেখাবে, আরে আপনার তো রাজনীতি নাই হয়ে গেছে, আপনাদের তো মানুষ চাঁদাবাজ মনে করে আপনাদেরকে বর্জন করেছে, তারপর আপনাদের এই কটা দিব, শক্তিশালী প্রধান বিরোধী দল বানাবো, 149টা সিট দিব দরকার হয়, একদম সমান সমান হবে, আপনি এইটা মেনে নেন ভাই, নাইলে কিন্তু আপনি 149টা দেওয়ার কথা বলছি, আপনি 80টাও পাবেন না। ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে না, ওই 80টাও পাবেন না, 50, 60, 70, 80টাও পাবেন না। এইসব ভয়টা দেখিয়ে বিএনপি রাজি করানোর চেষ্টা করবে, ঐক্যমত করানোর চেষ্টা করবে 2 অক্টোবরের পর, যেটা দৃশ্যমান হতে পারে। আর জামাতকে বলবে আরে ভাই, জামাত তো এমনি রাজি। আর জামাতের যে কিছু অনার অবস্থান আছে, যেমন পিআর সিস্টেম, নিম্নকক্ষে পিআর সিস্টেম ইউনিট সরকারও চায় না। এক্ষেত্রে বলতে পারে ঠিক আছে, আপনাদেরকে তো আমরা 151 সিট দিয়ে ক্ষমতা এনে দিচ্ছি, পিআর টিআর বাদ দেন না ভাই। এইরকম একটা হিসাব নিকাশের দিকে যাচ্ছে দেশ। তো এখানে জামাতকে ক্ষমতা এনে দেওয়ার হিসাব নিকাশ শুরু হলো, এটা পজিটিভ না। তবে স্বাভাবিক প্রক্রিয়ায় জনগণের সুষ্ঠু ভোটেই জামাত ক্ষমতায় আসবে। তবে এটাও একটা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যে সুষ্ঠু ভোটে ক্ষমতা আসলে তো আর জামাত কারো তোয়াজ করবে না, কোনো ডিপ স্টেটের কাছে ধারণা দিবে না, তারা জনগণকে সাথে নিয়ে দেশ চালাবে। কিন্তু সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসবে এটা দেখেও যদি জামাতকে
পর্দার অন্তরে কোনো ভাগ বাটোয়ারার ক্ষমতা এনে দেওয়া যায়, তাহলে তো এটা একটা জামাতেরই দুর্বলতা থেকে যায়। তখন জামাতকে যে কোনো সময় ফেলে দেওয়ার একটা সুযোগ থাকে। যেমন আপনি জানেন 2008 সালের যে নির্বাচন হয়েছিল 111 আমলে, সেখানে নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতা আসতো। বিএনপি জামাতের জনপ্রিয়তার অবস্থা খুব খারাপ ছিল। অবশ্য জামাত 2টা পেত না, হয়তো বা 8-10টা সিট পেত, কিন্তু তাদেরকে 2টা ধরিয়ে দেওয়া হয়েছে এবং কারচুপি করে বিএনপি ক্ষমতা এনে দেওয়া হয়। অথচ ওই সময় কিন্তু সুষ্ঠু আওয়ামী লীগ ক্ষমতা এনে দেওয়া হয়। সুষ্ঠু নির্বাচন হলে এমনিতেই আওয়ামী লীগ ক্ষমতা আসতো। এরকম আরো অনেক জায়গা আছে যে সুষ্ঠু নির্বাচন হলে এমনিতেই আওয়ামী লীগ জিততো, কিন্তু তারপরও তার কারচুপি করছে। এখন জামাত সুষ্ঠু নির্বাচনেই ক্ষমতা আসবে, কিন্তু তারপরও ওই ভাগ বাটোয়ারা করে ক্ষমতা এনে দেওয়ার চেষ্টা অনেকে করবে, যাতে নাটাইটা তাদের হাতে থাকে এবং যে কোনো সময় তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া যায়। এই ধরনের বন্দোবস্ত নিউ ইয়র্কে চলবে। আশা করি জামাতের অবস্থান থাকবে একটাই, যে আমরা রাজি হলো, তরুণ প্রজন্ম এটা মানবে না, এইসব ভাগ বাটোয়ারা এগুলো চলবে না, এইসব প্রতারণা কেউ করতে পারবে না। অতএব ভাই আমরা এগুলো থেকে সরে যাই, জাস্ট একদম ফ্রি ফেয়ার একটা সুন্দর বাংলাদেশ, সৎ বাংলাদেশ। জনগণ যাকে ভোট দিবে সে জিতবে, জনগণের ভোটাধিকার থাকবে, কোনো প্রতারণা থাকবে না, সবকিছুতে ট্রান্সপারেন্সি থাকবে, পর্দার অন্তরায় কোনো খেলা থাকবে না। আশা করি জামাত কোনো আলোচনায় বসলেও এই কথাটা বলে সেখান থেকে চলে আসবে। এই লোকটা কি বাংলাদেশের জন্য রাজনীতি করে, না এই লোকটা ভারতের জন্য রাজনীতি করে? এই ভোট চোরদের ধরতে হবে, এই ভোট চোরদের ধরতে হবে। আপনারা কি মনে করেন এই আমির খসরু মাহমুদ ভারতের তাবেদারি আজকের করছে? সে ভোট চোর কাদেরকে বলছে? এখন এই 2-4 দিন আগে সে ভোট চোর কাদেরকে বলছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, জামাত ইসলামীকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে। আমির খসরু মাহমুদ কি কোনো দিন আওয়ামী শাসন আমলে, স্বৈর শাসন আমলে একটা বারের জন্য এ ধরনের বক্তৃতা দিয়েছে? জিয়া রহমানের আমলে এরাই রাজনীতি করত। জিয়া রহমানের আমলে ওদের মতো কুত্তার বাচ্চারাই জিয়া সাহেবকে গিয়ে মিস ইনফরমেশন দিত, জিয়া সাহেবকে আতঙ্কের মধ্যে রাখতো। এবং এই ভোট চোর, এই যে আমির খসরু মাহমুদ, আপনারা কি আমির খসরু মাহমুদের পিছনে গিয়ে রাজনীতি করেন না? আপনারা তো রাজনীতি করেন। আমির খসরু মাহমুদের ফলোয়ার যারা, তারা আমারে গালি দেন না? গালি দেন, কিন্তু তারা কি আপনারা যারা বিএনপি জিন্দাবাদ দেন, ধানের শীষ চিল্লা, আল্লাহর ওয়াস্তে আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন এই লোকটা কি বাংলাদেশের জন্য রাজনীতি করে, না এই লোকটা ভারতের জন্য রাজনীতি করে? এই লোকটা কি বিএনপির জন্য রাজনীতি করে, না এই লোকটা নিজের জন্য রাজনীতি করে? আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন? সারা জীবন উৎসর্গ করেছে বিএনপির রাজনীতির জন্য। এ ধরনের লোকজনরা জিয়া রহমানকে ডুবিয়েছে, বেগম খালেদা জিয়াকে ডুবিয়েছে, তারেক রহমানকে ডুবিয়েছে, কন্টিনিউয়াসলি ডুবিয়েছে। আওয়ামী লীগকে কি দেখি জানেন? একটা গু, একেবারে সঠিক বাংলায় গু। ঠিক শুনেছেন, গু আওয়ামী লীগ আমার সামনে। দেখো আওয়ামী লীগের হাসিনা শেখ বলেন আর এই নেত্রী বলেন আর অন্যান্য লোকজনরা বলেন, তারা যখন বিএনপিকে ছোট করে, জিয়া রহমান সাহেবকে ছোট করে, বেগম জিয়াকে ছোট করে, আমার গায়ে বাঁধে, বিরক্তি লাগে, কারণ এগুলো মিথ্যাচারিতা, এগুলো ভণ্ডামি, এগুলো করে। এখন তারেক রহমানের যোগ্যতা নিয়ে এই ওনার নাম বোধহয় মতিয়া চৌধুরী যে কথাগুলো বলছে, এর কোনো রেসপন্ড তারেক রহমান কখনো করেছে? একটা কথা, সে কি পাস করেছে, ম্যাট্রিক পাস করেছে, ইন্টারমিডিয়েট বিএ পাস করেছে, আমি এই বিতর্কে না গেলাম, কিন্তু এই ভদ্রমহিলা একটা কথা বলছে। কি বলছে জানেন? তার ক্ষমতাকালীন সময়ে জিয়া রহমান যেই সার্কিট হাউসে নিহত হয়েছে, তারেক রহমান ওখানে যাননি। এখন ওনার যাওয়ার পরেও যদি আমি আর একটা কথা বলি, 3 বার ক্ষমতায় থেকেছে, জিয়া হত্যার বিচার চায়নি। এখন আপনি আমাকে গালি দিবেন, বিএনপির অন্যান্য লোকজনরা আমাকে গালি দিবেন, গালি দিয়ে বলবেন জেকব মিল্টন জামাত করে। আরে ভাই, কতবার আপনাদেরকে বোঝানো হয়েছে জেকব মিল্টন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের দালালি করে সে তার জীবন চালাবে না। আমি দালালি করি আমার দেশের মঙ্গল করবেন, আমি আপনার পক্ষে হাততালি দেব। দেশের মঙ্গল করবেন, আমি আপনার সুনাম করব, কিন্তু দেশের বিপক্ষে যাবেন, আমি আপনার 14 গোষ্ঠী উদ্ধার করব। তো জাহিদুর রহমান টক শোতে যখন এত বড় গলায় জামাত ইসলামের লিগ্যাসি নিয়ে তিনি প্রশ্ন তুলেন, জামাত ইসলাম ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়ন করবে, চালু করবে, এটা নিয়ে তিনি ঘোর আপত্তি জানান জামাতকে, এটা নিয়ে তিনি ঘায়েল করার চেষ্টা করেন। এবং সম্প্রতি তিনি আবার বলেছেন যে ছাত্র শিবির ঢাকাতে ডাকসুতে জিতেছে, কিন্তু তারা তাদের ম্যানিফেস্টো, তাদের কনস্টিটিউশনের কাছে তারা হেরে গেছে। কি যুক্তি চিন্তা করেছেন যে কারণ কি? কারণ তাদের ম্যানিফেস্টোতে, তাদের সংবিধানে তো নারী নেতৃত্ব নাই, নারীদেরকে সামনে আনার কোনো কথা নেই। তো তারা তো নারীদেরকে সামনে এনেছে, নারীদেরকে নির্বাচন করিয়েছে। একটা মানুষ কথা বলার আগে আসলে এই মানের লোকগুলো একটু চিন্তা ভাবনা করে কথা না বললে এটি আসলে বড়ই দৃষ্টিকটু, বড়ই বেমানান। যাই হোক, এই জাহিদুর রহমানের একটি ভিডিও। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি
পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।